আসসালামাইকুম প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে দেশ সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্বপ্ন দেখছো এবং আমাদের গরিবের পাঠশালা টিমের রেগুলার আয়োজনে স্বপ্ন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে আমরা সাধারণ জ্ঞানের 7 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। আজকে তোমাদের এই ক্লাসের পুরো দায়িত্বে থাকছে তোমাদের তানভীর আহমেদ প্রিন্স ভাইয়া। বর্তমানে তোমরা যারা প্রিন্স ভাইয়ার আগের ক্লাসগুলো করছো অবশ্যই তারা আইডিয়া রাখো যে তার ক্লাস কন্টেন্ট এবং তার ব্যাখ্যা দেওয়ার যে আমি যেটা বলবো তার যে যোগ্যতা, কিভাবে আসলে জিকেটা অ্যানালাইসিস করা যায়। আমরা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট কী করি, প্রশ্ন পড়ি, অপশন অ্যান্সার পড়ি, শেষ। বাট বিষয়টা হচ্ছে ভাইয়া, যে প্রশ্নটা একবার চলে আসছে এই প্রশ্নটা ঢাবিতে রিপিট আসার সম্ভাবনা তুলনামূলক কম, বাট বাকি যে 3-4টা অপশন আছে এই প্রশ্নগুলো কিন্তু বারবারই ঘুরে ফিরে চলে আসতে দেখা যায়। সুতরাং তোমরা প্রথমে আমাকে একটু জানাও যে আমাদের সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা, আর আমাদেরকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানাই। আমরা খুব দ্রুতই আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির বাংলা, ইংরেজি এবং জিকের যে অংশটা নিয়ে আমাদের মেইন কনসার্ন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অথবা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে এই বাংলা, ইংরেজি, জিকে দিয়েই কিন্তু ল, অর্থনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়া যাচ্ছে। সুতরাং আমাদেরকে প্রথমে একটু জানাও যে আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। আমরা খুব দ্রুতই আলোচনায় চলে যাব। আর তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা ঢাকায় আসো কালকে আইকন প্লাস ফার্মগেট শাখায় আমি দুপুর 1টায় থাকছি ইংরেজি ক্লাস নিয়ে অফলাইনে। যদি কারো সম্ভব হয় অবশ্যই ইংরেজি ক্লাসে অফলাইনে চলে আসতে পারো। তোমরা একটু বন্ধুবান্ধবদের জানিয়ে দিবা ভাইয়া। আর আমাদের ক্লাসটি এখনই শুরু করতে যাচ্ছে তোমাদের প্রিন্স ভাইয়া। তোমাদের ভাইয়াকে একটু কোঅপারেট করবা, যে কোনো সমস্যা হলে, যে কোনো কনফিউশন থাকলে জানাবা। আর ক্লাসটি সর্বোচ্চ সংখ্যক বন্ধুবান্ধবদের কাছে পৌঁছায় দেওয়া কিন্তু তোমাদের দায়িত্ব। আজকে আমরা 7 নম্বর ক্লাস নিয়ে জিকের হাজির হয়ে গেছি। আমি হয়তোবা আগামীকাল রাতে ইংরেজি ক্লাস নিয়ে থাকবো। তোমরা ক্লাসটি উপভোগ করো এবং একটু বন্ধুবান্ধবদের জানিয়ে দিও ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হয়, কী অবস্থা সবার? আমি তানভীর আহমেদ প্রিন্স, আছি গরিবের পাঠশালা থেকে, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের সাধারণ জ্ঞানের 7ম লাইভ ক্লাস। তোমরা আমাকে জানাও আমার সাউন্ড এবং আমার স্ক্রিনটা ঠিকঠাক আছে কিনা। আমরা দ্রুতই আমাদের ক্লাসটা শুরু করে দিব। সো তোমরা আমাকে জানাও আমার সাউন্ড এবং আমার স্ক্রিনটা ঠিকঠাক আছে কিনা। পেনটা কই? স্লাইড সেন্সর পেন, স্লাইড সেন্সর। আজকে আমাদের সাধারণ জ্ঞানের 7ম লাইভ ক্লাস। তোমরা আমাকে জানাও আমার সাউন্ড এবং আমার স্ক্রিনটা ঠিকঠাক আছে কিনা। আমরা খুবই দ্রুতই আমাদের ক্লাসটা শুরু করে দিব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রশ্ন ব্যাংক, ঢাবির প্রশ্ন ব্যাংক, সলিউশন, ব্যাখ্যা এবং এর বিশ্লেষণ নিয়ে, প্রশ্নের বিশ্লেষণ। ঠিক আছে, সবগুলোই ঢাবি 15-16 ম্যাক্সিমামগুলি নেওয়া হয়েছে ঢাবি 15-16 সেশনের ঘ ইউনিট থেকে। আমি আশা করছি আজকের ক্লাসটাতে তোমরা অনেক বেনিফিশিয়াল হবা। আমার সাথে ক্লাসটি করো, ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। এখানে আমাদের প্রথমে আছে আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত। আল্পস পর্বতমালা কোন দেশে অবস্থিত? তোমরা অ্যান্সার করো, আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত। তোমাদের সময় 10 সেকেন্ডস, তোমরা অ্যান্সার করো আল্পস পর্বতমালা কোন দেশে অবস্থিত। বলো, আল্পস পর্বতমালা কোন দেশে অবস্থিত? থ্যাংক ইউ আজিজুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইমান সাদিক, ওয়ালাইকুম আসসালাম। যুবরাজ ভাইয়া, আমি যুবরাজ বাংলাদেশ, প্রিন্স অফ বাংলাদেশ। ঠিক আছে, বলো আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত। আল্পস পর্বতমালা আছে মোট 8টি দেশে। ঠিক আছে, 8টি দেশ একত্রে আল্পস পর্বতমালা আছে 8টি দেশে। আচ্ছা, এর আগে আমরা অল্প একটু জানি। হ্যাঁ, এশিয়া মহাদেশ থেকে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল কে? ভারত অথবা ভুটান। ভারত অথবা ভুটান, অর্থাৎ কোশ্চেনে যদি ভারত অথবা ভুটান যে কোনো একটা থাকে, তোমার ভারত অথবা ভুটান দিবা। দেন
যদি দুটোই থাকে তাহলে অবশ্যই তোমরা ভারতকে অ্যান্সার করবা। ভারত কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? 6 ডিসেম্বর 1971 সালে, এবং একই তারিখে ভুটানও বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তোমরা যারা দেখছো সবাইকে আমার অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে দেখছো তোমরা আমার সাথে থাকো। আই হোপ দিস ক্লাস উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। আফ্রিকা থেকে প্রথম স্বীকৃতি দিয়েছিল সেনেগাল। তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা দাও, আলস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আমি সবগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি। সেনেগাল, ঠিক আছে। আফ্রিকা থেকে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল সেনেগাল, এরা মুসলিম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল সেনেগাল। ইউরোপ থেকে দিয়েছিল পোল্যান্ড। দক্ষিণ আফ্রিকা থেকে দিয়েছিল বার্বাডোস। উত্তর আমেরিকা থেকে দিয়েছিল ভেনিজুয়েলা। আচ্ছা, এখানে আছে আলস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আজিজ ইসলাম, আগে ভুটান। বাংলাদেশ ভারতের সম্পর্ক যেহেতু আগে অনেক ভালো ছিল, এখনও মোটামুটি আছে। সো যদি দুটোই থাকে তোমরা অবশ্যই ভারতকে অ্যান্সার করবা। ভারত উইল বি সিকিউর ফর ইউ। আচ্ছা, এশিয়া এবং আফ্রিকাকে কোন প্রণালী বা কোন সাগরগুলো বা কোন খালগুলো পৃথক করেছে? সেগুলো হচ্ছে সুয়েজ খাল, লোহিত সাগর আর বাবে মানদের প্রণালী, ঠিক আছে, প্রণালী। এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে কি? জিব্রাল্টার প্রণালী কার নামে নামকরণ করা হয়েছিল? জাবাল আত তারিক, অর্থাৎ তারিক বিন জিয়াদ, মুসলিমদের অন্যতম একজন বীর যোদ্ধা, তার নামে নামকরণ করা হয়েছিল সেই পাহাড়টার নাম হচ্ছে কি? জিবাল আত তারিক বা তারিকের পাহাড়। সেখান থেকে জিব্রাল্টার প্রণালী। শাহরিয়ার জিম, আমার প্রাক্তন স্টুডেন্ট, কি অবস্থা তোর, কেমন আছিস? আচ্ছা, এখানে আলস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এখানকার উত্তরটা হবে ইউরোপ। আলস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? ইউরোপের ফ্রান্স, অস্ট্রিয়া, পোল্যান্ড, সুইজারল্যান্ড, এরকম 8টি দেশ মিলে আলস পর্বতমালা অবস্থিত। তোমরা যারা কষ্ট করে দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। এর পরবর্তী কোশ্চেনে আছে ইন্তিফাদা কি? আরব বসন্ত, মোহাম্মদ মুরসির পতন, মুয়াম্মার গাদ্দাফির পতন, ফিলিস্তিনের গণজাগরণ। অ্যান্সার করো, আমি এর ব্যাখ্যা করছি সবগুলোর। ইন্তিফাদা কি? এখানে আরব বসন্ত শুরু হয়েছিল তিউনিসিয়ার রাজধানী তিউনিসে, ঠিক আছে, 2011 সালের দিকে, অর্থাৎ আরব বসন্ত বলা হয় আরবের যে সব স্বৈরশাসক আছে, এই স্বৈরশাসকগুলোর পতনের মাধ্যমে অনেক গণতন্ত্রায়নের যে পদ্ধতি বা গণতন্ত্রায়নের যে গণজাগরণ শুরু হয়েছিল সেটিকে বসন্তের সাথে বা স্প্রিংয়ের সাথে তুলনা করা হয়, অর্থাৎ আরব স্প্রিং বা আরব বসন্ত নামে পরিচিত। সেটি কোথায় শুরু হয়েছিল? তিউনিসিয়ার রাজধানী তিউনিসে 2011 সালে, ঠিক আছে। মোহাম্মদ মুরসির পতন, তোমরা কি অ্যান্সার করতেছো? মোহাম্মদ মুরসির পতন হয়েছিল 2013 সালের জুনে। 2013 সালের জুনে, কত সালে? 2013 সালের জুনে মোহাম্মদ মুরসি মিশরের একজন প্রেসিডেন্ট ছিলেন,
কোন দেশের? মিশরের প্রেসিডেন্ট ছিলেন, তার দলের নাম ছিল ব্রাদারহুড। তার দলের নাম কি ছিল? ব্রাদারহুড। ব্রাদারহুড, আরবিতে ইখওয়ানি। ইখওয়ানি। বাংলাদেশে এই দলটা যারা মতাদর্শ চর্চা করে বা কাছাকাছি মতাদর্শে আছে তারা হচ্ছে জামায়াতে ইসলাম। সেই দলের নাম কি? জামায়াতে ইসলাম। বাংলাদেশে এই ব্রাদারহুড বা ইখওয়ানিদের মতামত যারা প্রচার করে বা তাদের মতাদর্শে যারা আছে তাদের নাম কি? জামায়াতে ইসলাম। এই মোহাম্মদ মুরসির পতন হয়েছিল 2013 সালে এবং তিনি সিংহাসনে বসেছিলেন, বা সিংহাসন বলতে তিনি তার চেয়ারে বসেছিলেন, প্রধানমন্ত্রী পদে বসেছিলেন 2012 সালে। মাত্র 1 বছরের মধ্যেই তার পতন হয়েছিল। বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির হাত ধরে, মানে তার হাতে মোহাম্মদ মুরসির পতন হয়েছিল 2013 সালে। এরপর মুয়াম্মার আল গাদ্দাফি। মুয়াম্মার আল গাদ্দাফির পতন হয় কত সালে বলো তো? মুয়াম্মার আল গাদ্দাফির পতন হয় কত সালে? আনসার করো তোমরা। মুয়াম্মার আল গাদ্দাফি তিনি লিবিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন, স্বৈরশাসক ছিলেন লিবিয়া। লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন, মোট 42 বছর শাসন করেছিলেন তিনি। 42 বছর শাসন করেছিলেন তিনি লিবিয়াকে। এই স্বৈরশাসকের পতন হয়েছিল 2011 সালে। তাহলে তোমরা বলো যে মুয়াম্মার আল গাদ্দাফি, আচ্ছা মুয়াম্মার আল গাদ্দাফি পতন হয়েছিল, তিনি একজন লিবিয়ার স্বৈরশাসক ছিলেন, পতন হয়েছিল 2011 সালে। 42 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তাহলে ইন্তিফাদা কি? ইন্তিফাদা হচ্ছে ফিলিস্তিনের গণজাগরণ। ইসরায়েলের বিরুদ্ধে যে ফিলিস্তিনি পিপলের, ফিলিস্তিনি যে জনগণের যে গণজাগরণ, সেটিকেই মূলত বলা হয় ইন্তিফাদা। ঠিক আছে? এখানে তোমরা যারা অ্যান্সার করেছো, সিদ্ধাতুল মুনতাহা, আজিজুল ইসলাম অ্যান্সার সঠিক দাওনে, দেবল দাস, তৌফিক, সিদ্ধাতুল মুনতাহা, তৌফিক, ঐতি সাহা, সিদ্ধাতুল মুনতাহা, সবাই সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ। সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। যারা সবাই লাইভটা দেখছো তোমরা সবাই কমেন্ট করো, অর্থাৎ তোমরা অ্যান্সারটা দাও। এবার পরবর্তী কোশ্চেন আছে, নিচের কোনটি বাংলাদেশের জরুরি সেবা? নিচের কোনটি বাংলাদেশের জরুরি সেবা? নিচের কোনটি বাংলাদেশের জরুরি সেবা? 999-111-555-1000। বাংলাদেশের জরুরি সেবা কোনটি? 999-111-555-1000। বাংলাদেশের জরুরি সেবা কোনটি? বাংলাদেশের জরুরি সেবা কোনটি? আনসার করো। আচ্ছা, এখানে শিশু সহায়তা হচ্ছে 1098। শিশু সহায়তা হচ্ছে 1098। নারী ও শিশু নির্যাতন হচ্ছে 109। জাতীয় পরিচয়পত্রের জরুরি সেবা পত্রের সেবা 105। তাহলে শিশু সহায়তার কোড হচ্ছে বা জরুরি সেবার ডিজিটটা হচ্ছে 1098। নারী ও শিশু নির্যাতন বিরোধী যে পদক্ষেপ, এটির জাতীয় সেবা হচ্ছে 109। জাতীয় পরিচয়পত্রের সেবা হচ্ছে 105। তাহলে নিচের কোনটি বাংলাদেশের জরুরি সেবা? কোনটি? নিচের কোনটি বাংলাদেশের জরুরি সেবা? শারিয়া জিম, মিম আক্তার, দেবল দাস, মমতানা, সাবা, ক্লাস খুবই ভালো হচ্ছে, থ্যাংক ইউ তোমাকে। তোমাদের সাবা আপু কিন্তু অনেক সুন্দর কেক বানায়, আমি গত ক্লাসেও বলেছিলাম তোমরা তার কাছ থেকে কেক অর্ডার করবে, সে খুবই ভালো বানায়। সাবা তোমার পেজটা এখানে দিয়ে দাও, তোমার পেজে ওরা নক করবে। নিচের কোনটি বাংলাদেশের জরুরি সেবা? বাংলাদেশের জরুরি সেবা হচ্ছে 999। শারিয়াজিম, এই ক্লাসটা শেষ হবে 12টার কাছাকাছি, 12টা বাজবে কি? আচ্ছা 12টার কাছাকাছি শেষ হবে, এরপর ফোন দিস।
এরপরে আছে বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি কোথায় স্থাপন করা হয়েছে? বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি কোথায় স্থাপন করা হয়েছে? পটুয়াখালী, কক্সবাজার, নোয়াখালী, বরিশাল। পটুয়াখালীতে বিখ্যাত কি আছে? অ্যান্সার করো তোমরা, আমি একটু ব্যাখ্যা করি, আমার একটু ব্যাখ্যা করতে ভালো লাগে। কুয়াকাটা সমুদ্র বন্দর, কুয়াকাটা সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এখানে আছে নিঝুম দ্বীপ। আর ধান নদী খাল এই নিয়ে বরিশাল, ধান নদী খাল এই নিয়ে বরিশাল। বাংলাদেশ 41তম সাবমেরিন ক্ষমতা সম্পূর্ণ দেশ। 31তম সাবমেরিন ক্ষমতা সম্পূর্ণ দেশ। এই সাবমেরিন বাংলাদেশে কয়টা আছে? বাংলাদেশের সাবমেরিন মোট আছে দুইটা আছে। এই দুইটা নেওয়া হয়েছিল চীনের কাছ থেকে। কোন দেশের কাছ থেকে? চীনের কাছ থেকে। একটির নাম হচ্ছে নবযাত্রা, আর একটির নাম হচ্ছে কি? জয়যাত্রা। তাহলে বাংলাদেশ 41তম সাবমেরিন ক্ষমতা সম্পূর্ণ দেশ। বাংলাদেশের দুইটি সাবমেরিন আছে, একটি নাম হচ্ছে জয়যাত্রা আর একটি নাম হচ্ছে নবযাত্রা। এই সাবমেরিনগুলো নেওয়া হয়েছিল চীনের কাছ থেকে। আচ্ছা, এখানে অ্যান্সার করেছো তোমরা। সারিয়া যে আমি সিদ্ধান্ত নিতে পারছি না স্যার, সি ইউনিট করবো নাকি বি ইউনিট। আমি তোকে খুব ভালোভাবে চিনি ভাই, তুই বি ইউনিটের প্রিপারেশন নে, ভালো করবি আই হোপ। বাংলাদেশ সাবমেরিন ঘাঁটি কোথায় স্থাপন করা হয়েছে বলো? সবাই বি দিয়েছো, ঠিক আছে। কক্সবাজারে বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি স্থাপন করা হয়েছে। কক্সবাজারে 1.2 বিলিয়ন টাকা দিয়ে 1.2 বিলিয়ন টাকা দিয়ে এই ঘাঁটিটা স্থাপন করা হয়েছিল। 1.2 বিলিয়ন। জায়েদ হাসান ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো আছি। আপনার দেখা নেই অনেকদিন, চলে আসেন। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? 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 পাহাড়পুর, নিঝুম দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী। পাহাড়পুর আছে কোথায়? নওগাঁ। নিঝুম দ্বীপ নোয়াখালী। কুতুবদিয়া কোথায়? কক্সবাজারে। মহেশখালীও কক্সবাজার। তাহলে বলো বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? তৌফিক দিয়ে অ্যান্সার দিয়েছ। আজিজুল ইসলাম ঘ, আব্দুর রহমান, তৌফিক, দেবল দাস। তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে মহেশখালী দ্বীপ। এটি কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত। কোথায় অবস্থিত? কক্সবাজারে। ভাইয়া জায়েদ ভাইয়া, আপনি অনেক ট্যালেন্টেড। আমার কাছ থেকে পড়াশোনার রুটিন চাইেন না। আপনি যতটুকু সিজি আছে আপনার ওটাও চলে যাবে। সো আমার কাছ থেকে কিছু চাইেন না ভাই। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দলের নাম কি? এটি একটু আমি ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে সম্ভবত ইয়েটা ছিল যে এরকম ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম কি? আমি যেহেতু এই টাইপ কোশ্চেনগুলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে আসে, দ্যাট ইজ ওয়াই আমি এখানে দিয়েছি যে নরেন্দ্র মোদীর রাজনৈতিক দলের নাম কি। কোশ্চেন তো মোটামুটি একই, সেজন্যই। আচ্ছা, আমি এখানে একটু তথ্য দিই তোমাদেরকে। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শাহবাজ শরীফের দলের নাম হচ্ছে মুসলিম লীগ। দেন ইমরান খানের দলের নাম কি? তেহরিক ই ইনসাফ, খুব সম্ভবত তেহরিক ই ইনসাফ। পুতিনের দলের নাম ইউনাইটেড রাশিয়া। এরপরে রাহুল গান্ধীর দলের নাম
ভারতীয় জাতীয় কংগ্রেস। ট্রাম্পের দলের নাম, ট্রাম্পের দলের নাম কি? রিপাবলিকান। বাইডেন ডেমোক্র্যাট। আচ্ছা, তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দলের নাম কি? ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল, সিপিবি। সিপিবি হচ্ছে একটা সমাজতান্ত্রিক দলের নাম, সমাজতান্ত্রিক দলের নাম। তৃণমূল হচ্ছে কার? মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। ভারতীয় কংগ্রেস হচ্ছে রাহুল গান্ধীর, আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে মোদির। মোদির দলের নাম কি? ভারতীয় জনতা পার্টি। পরবর্তী কোশ্চেনে চলে যাই। ঢাকা কেন মেগা সিটি? ঢাকা কেন মেগা সিটি? ঢাকা কেন মেগা সিটি? অত্যাধিক জনসংখ্যার জন্য, আয়তনের জন্য, যানবাহনের জন্য, পরিবেশ দূষণের জন্য। ঢাকা কেন মেগা সিটি? ঢাকাকে বলা হয় মেগা সিটি। এটি কেন মেগা সিটি? জনসংখ্যার জন্য, আয়তনের জন্য, যানবাহনের জন্য, পরিবেশ দূষণের জন্য। ঢাকা কেন মেগা সিটি? আনসার করো তোমরা। ঢাকা কেন মেগা সিটি? ঢাকায় কেন মেগা সিটি বলা হয়? আনসার করো। অত্যাধিক জনসংখ্যার কারণে, আয়তনের কারণে, যানবাহনের কারণে, পরিবেশ দূষণের কারণে। আচ্ছা, আজিজুল ইসলাম অ্যান্সার করেছো, তৌফিক অ্যান্সার করেছো এ, অর্থাৎ অত্যাধিক জনসংখ্যার কারণে ঢাকাকে মেগা সিটি বলা হয়, অত্যাধিক জনসংখ্যার কারণে। এর পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনটির কার্যক্রম স্থগিত রয়েছে? জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনটির কার্যক্রম স্থগিত রয়েছে? জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনটির কার্যক্রম স্থগিত রয়েছে? নিরাপত্তা পরিষদের কাজ কি? নিরাপত্তা পরিষদের কাজই হচ্ছে ভেটো মারা। সরি, কাজই ভেটো মারা না, অন্য অনেক কাজ আছে, আমি একটু মজা করে বললাম ভেটো। এর বাংলা হচ্ছে আমি ইহা মানি না, আর ইংরেজি হচ্ছে এ ভোট, সরি, এ ভোট দ্যাট ব্লকস আর ডিসিশন। এ ভোট দ্যাট ব্লকস এ ডিসিশন। সাধারণ পরিষদ এটি একটা কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রকমের কাজ কারবার বা নিরাপত্তা, বিশ্ব শান্তি এসব নিয়ে কাজ করে। নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে কোন প্রস্তাবটি বিশ্বের জন্য গ্রহণযোগ্য হবে কিনা সেটা দেখা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া, এই 5টি, এবং অস্থায়ী সদস্য থাকে 10টা। এই মোট 15টি সদস্য নিয়ে গঠিত হচ্ছে নিরাপত্তা পরিষদ। আইসিজের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিজে, সরি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তাহলে তোমরা কি অ্যান্সার দিয়েছো? ওসি পরিষদ সবাই অ্যান্সার দিয়েছে। ওসি পরিষদ, ফরহান হাবিব। ক্লাসের সবাইকে বিরিয়ানি খাওয়াইতে আমার কাছে অত টাকা নেই, আপনি অনেক বড়লোক মানুষ। বর্তমানে আপনাকে একটা ব্যাংক চেক দেওয়া হয়েছে 3200 টাকার আইকন প্লাস থেকে, সজীব ভাই, আপনি সবাইকে বিরিয়ানি খাওয়াই দিন। ওসি পরিষদ, আচ্ছা, ওসি পরিষদের কাজ কী ছিল? ওসি পরিষদের কাজ ছিল যেসব
বিচ্ছিন্ন এলাকা, যেগুলোর স্বতন্ত্র কোনো পরিচয় আছে, স্বতন্ত্র তাদের নৃতাত্ত্বিক ভূমিকা আছে, নৃতাত্ত্বিক কোনো পরিচয় বা ভাষাগত দিক আছে, কিন্তু অন্যান্য দেশের কাছ থেকে তারা শাসিত হচ্ছে, এইসব দেশগুলোকে পেট্রোনাইজ করা বা এইসব দেশগুলোকে সহায়তা দেওয়ার কাজ ছিল ওসি পরিষদের। বর্তমানে এই ওসি পরিষদের কাজটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ওসি পরিষদের কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থগিত আছে কোন কিসের ক্লাস স্থগিত আছে কোন পরিষদের কাজটি? সেটি হচ্ছে ওসি পরিষদ। তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছ। এরপরে দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কে আরও কোন কোন নামে ডাকা হয়? দ্য বেল্ট রোড ইনিশিয়েটিভকে কোন কোন নামে ডাকা হয়? এই আজিজুল ইসলাম, মানুষের অন্য নামে তুমি ডাকছো কেন? তুমি দেখি এখানে একজনকে কে কাকু বলে রাখছো, এটা তো ঠিক না। আপুর কাছে ক্ষমা চাও। আজিজুল ইসলাম, এই কাজটি কিন্তু তুমি ঠিক করো নাই। অন্যকে এইভাবে নাম ধরে কিন্তু ডাকা উচিত না। তার যে নাম তাকে সেই নামে ডাকা উচিত, মানুষকে এইভাবে টন্ট করা উচিত না, ঠিক আছে? দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে আরও কোন কোন নামে ডাকা হয়? দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে কোন কোন নামে ডাকা হয়? দি সিল্ক রোড ইকোনমিক ওয়ান বেল্ট ওয়ান রোড, উপরের যে কোনো একটি ক এবং খ। দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই উদ্যোগটি নিয়েছিলেন শি জিনপিং। কোন দেশের প্রেসিডেন্ট? চীনের প্রেসিডেন্ট। শি জিনপিং কোন দেশের প্রেসিডেন্ট? চীনের প্রেসিডেন্ট। ইনি দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই প্রোগ্রামকে তিনি উপস্থাপন করেছিলেন, অর্থাৎ পুরো বিশ্বের মাধ্যমে প্রায় পুরো বিশ্বের মাধ্যমে একটি সড়ক পথে যে যোগাযোগ স্থাপনের যে বিষয়গুলো থাকে, এই বিষয়টা এই প্রকল্পের মধ্যে এসেছিল যে দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তাহলে এটাকে আরও কোন কোন নামে ডাকা হয়? দি সিল্ক রোড ইকোনমিক বেল্ট ওয়ান রোড। আর কোন কোন নামে ডাকা হয়? ঘ নাম্বার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। ক এবং খ দুটোই এই দুই নামে ডাকা হয় এবং এই নামেও ডাকা হয়। দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, দ্য সিল্ক রোড ইকোনমিক বেল্ট, ওয়ান বেল্ট ওয়ান রোড, এইগুলো নামেও সেগুলোকে ডাকা হয়। আজিরিফুল ইসলাম, ঠিক, তোমরা সঠিক উত্তর দিয়েছো। ইয়েমেনের হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম কি? 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 তেহরিকে ইনসাফ, আল শাবাব, আনসার আল্লাহ, হিজবুল্লাহ। হিজবুল্লাহর শব্দের অর্থ কি? আল্লাহর দল। আনসার আল্লাহ হচ্ছে, আনসার শব্দ হচ্ছে সাহায্য, অর্থাৎ আল্লাহর সাহায্য। এই কোশ্চেনটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে এসেছিল। হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম কি? এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছিল 15-16, এই কোশ্চেনটা নেওয়া হয়েছিল 15-16 সেশন থেকে। এই 15-16 সেশন এবং ইয়েমেন যুদ্ধ হয়েছিল 2014 সালে। ইয়েমেন যুদ্ধ হয়েছিল 2014 সালে। যেহেতু কাছাকাছি কোশ্চেনটা ছিল, সেই জন্য এইরকম কোশ্চেনগুলো এসেছিল, ঠিক আছে? আমি তোমাদেরকে চেষ্টা করবো আগামী ক্লাসগুলোতে এই মিলিটেন্ট গ্রুপগুলো নিয়ে একটা ক্লাস নেওয়ার। আমি গততে একটা ক্লাস নিয়েছিলাম মিলিটেন্ট গ্রুপগুলো নিয়ে, অর্থাৎ রাষ্ট্রের পাশাপাশি যে মিলিটেন্ট গ্রুপগুলো গড়ে ওঠে, সারা বিশ্বব্যাপী যে মিলিটেন্ট গ্রুপগুলো গড়ে উঠেছে, এই গ্রুপগুলো নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম। তোমরা গিয়ে দেখতে পারবো, অথবা আমি নেক্সট টাইমে আবার এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো। বিশ্বের যে মিলিটেন্ট গ্রুপগুলো আছে, কে কোন দেশে, তাদের আইডিওলজি কি, তারা কি করতে চায়, তারা কি চায়, এই ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমি একটা ক্লাস নিব তোমাদের, আশা করছি। আজিজ ইসলাম, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি ঠিক আছে। এইভাবে অন্য কাউকে এইভাবে নামে ডাকবা না, বা ও কিন্তু সেকেন্ড ইয়ারে পড়ে, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমার ডিপার্টমেন্টের জুনিয়র। সো এইভাবে কাউকে ডাকবা না, এটা খুবই খারাপ দেখায় তোমাদের জন্য। তাহলে ইয়েমেনের হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম কি? তেহরিকে ইনসাফ। আচ্ছা, শাবাব মানে হচ্ছে যুবক। শাবাব মানে কি? যুবক। আল শাবাব হচ্ছে আল মানে বুঝাইলো দা ইয়ত। তাহলে তেহরিকে ইনসাফ, আল শাবাব, আনসার আল্লাহ, হিজবুল্লাহ। অ্যান্সার কি করেছো? আরিফুল ইসলাম ভাই, এটা কত নাম্বার কোশ্চেন দেখা যায় না তো, নাম্বার কত নাম্বার কোশ্চেন এটা দেখে কি করবো? অ্যান্সার করো। ইয়েমেনের হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম হচ্ছে
আনসার আল্লাহ। ইয়েমেনের হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম হচ্ছে আনসার আল্লাহ। হুতিরা কাকে তাড়িয়েছে? ইয়েমেনের হুতিরা তাড়িয়েছে মনসুর হাদিকে। মনসুর হাদিকে তাড়িয়েছে। তিনি গিয়েছিলেন কোথায়? সৌদি আরব চলে গিয়েছে। সৌদি আরব কত সালে? 2014 সালে। 2014 সালে আরব 6 রাষ্ট্রের বিরুদ্ধে হুতিরা যুদ্ধ করেছে। 2014 সালে আরব 6 রাষ্ট্রগুলো কোন কোন দেশগুলো ছিল? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত, বাহরাইন এবং মিশর। এই 6 রাষ্ট্রের বিরুদ্ধে হুতিরা যুদ্ধ করেছে কত সালে? 2014 সালে। এই 6 রাষ্ট্র আবার সাহায্যপ্রাপ্ত হয়েছিল যুক্তরাজ্যের কাছ থেকে। যুক্তরাজ্যের কাছ থেকে বেশি হয়েছিল এবং এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে এবং পশ্চিমা বিশ্বের মধ্যে ফ্রান্সের কাছ থেকে তারা সাহায্যপ্রাপ্ত হয়েছিল, ফ্রান্সের কাছ থেকে। ঠিক আছে, এত কিছুর পরেও হুতিদের সামনে তারা দাঁড়াতে পারেনি। এর পরের কোশ্চেন, অলিভ পর্বত কোথায় অবস্থিত? অলিভ পর্বত কোথায় অবস্থিত? ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন। এই কোশ্চেনটা আমি আরও একবার দিয়েছিলাম, আবার দিয়েছি। এই কোশ্চেনটা আমার ভালো লেগেছে সেজন্য। অলিভ পাহাড়, অলিভ পর্বত কোথায় অবস্থিত? অলিভ শব্দের, অলিভ ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে জলপাই, আর আরবি হচ্ছে জয়তুন। আনসার করো। অলিভ পর্বত কোথায় অবস্থিত? ইরাকে কিছু শহর তোমরা মনে রাখবা, সেই শহরগুলো হচ্ছে মসুল, এরপর বাগদাদ, সিরিয়ার মধ্যে গোলান মালভূমি, দামেস্ক, রাক্কা, ফিলিস্তিনের মধ্যে গাজ্জা, খান ইউনিস, ওয়েস্ট ব্যাংক। ইয়েমেনের মনে রাখবা তোমরা এডেন উপসাগর, এরপরে সানা, এইগুলো। ঠিক আছে, তাহলে বলো অলিভ পর্বত কোথায় অবস্থিত? ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন। কোথায় অবস্থিত? ফরহান লাবিব গ অ্যান্সার দিয়েছো ফিলিস্তিন, আজিজুল ইসলাম খ নম্বর অ্যান্সার দিয়েছো, আজিজুল ইসলাম সিরিয়া, তৌফিক এ নাম্বার। আচ্ছা, আমি আর একটু বলি, আর একটু তোমাদেরকে হিন্টস দেই। ঠিক আছে, সূরা 3-এ বলা হয়েছিল আত-তিন ওয়া জয়তুন। ওয়াতুর ইসিনিন ওয়া হাজাল বালাদিন আমিন। বালাদিন আমিন শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা। নিরাপদ শহরই কোনটা? নিরাপদ শহর হচ্ছে মক্কাকে বোঝানো হয়েছে। এই ওয়াতুরি সিনিন এটার মাধ্যমে মিশরকে বোঝানো হয়েছে বা সিনাই পর্বতকে বোঝানো হয়েছে। আর তিন ওয়া জয়তুন, অর্থাৎ এই জয়তুন দিয়ে কাকে বোঝানো হয়েছিল? এটি দ্বারা ফিলিস্তিনকে বোঝানো হয়েছিল, ফিলিস্তিন। আচ্ছা, মক্কায় কোন নবীর জন্ম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশরে কোন নবীর জন্ম? মুসা আলাইহিস সালাম। এবং ফিলিস্তিনের জন্ম হচ্ছে কার? ঈসা আলাইহিস সালাম। তাহলে অলিভ পর্বত কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ফিলিস্তিনে। উত্তর কি হবে? ফিলিস্তিন। পরবর্তী কোশ্চেন, বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? পঞ্চগড়, কক্সবাজার, বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? পঞ্চগড়, কক্সবাজার, বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের পঞ্চগড় হচ্ছে সর্ব উত্তরের জেলা, উত্তর। আচ্ছা, সর্ব উত্তরে আমরা যদি স্থানগুলো থেকে দেখি তাহলে হচ্ছে
জায়গিরজোত, বাংলাবান্ধা, এটা হচ্ছে স্থান, এটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন, তেঁতুলিয়া, তেঁতুলিয়া হচ্ছে উপজেলা। অর্থাৎ সর্ব উত্তরের জায়গার নাম হচ্ছে জয়গিরজোত, সর্ব উত্তরের ইউনিয়নের নাম হচ্ছে বাংলাবান্ধা, উপজেলা হচ্ছে তেঁতুলিয়া এবং জেলা হচ্ছে কি পঞ্চগড়। এরপরে আমরা যদি কক্সবাজার দেখি তাহলে কি সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন, সেরাদ্বীপ এবং কক্সবাজার, টেকনাফ, কক্সবাজার। বান্দরবান হচ্ছে থানচি, বান্দরবান। এটি হচ্ছে সর্ব দক্ষিণের জেলা, এটি হচ্ছে সর্ব পূর্বের জেলা, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে সর্ব পশ্চিমের জেলা। চাঁপাইনবাবগঞ্জের স্থানগুলো কি? মনাকষা, মনাকষা, শিবগঞ্জ হচ্ছে উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে কি জেলা। তাহলে সঠিক উত্তর কে কে দিয়েছ? আজিজুল ইসলাম ক নম্বরে আনসার দিয়েছে, ওটা সর্ব উত্তরের। ফারহান লাবিব ঘ নম্বর, চাঁপাইনবাবগঞ্জ উত্তর সঠিক হয়েছে। তৌফিক চাঁপাইনবাবগঞ্জ উত্তর সঠিক হয়েছে। ফারহান লাবিব ঘ নম্বর উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ তোমাদেরকে। পরবর্তী কোশ্চেন, কোন দেশ ব্রিক্সের অন্তর্ভুক্ত নয়? কোন দেশ ব্রিক্সের অন্তর্ভুক্ত নয়? আনসার করো, কোন দেশ ব্রিক্সের অন্তর্ভুক্ত নয়? 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 যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ আফ্রিকা, চীন। ব্রিক্স। কোন দেশ ব্রিক্সের অন্তর্ভুক্ত নয়? যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ আফ্রিকা, চীন। কোন দেশ ব্রিক্সের অন্তর্ভুক্ত নয়? ব্রিক্সের নতুন সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান। ব্রিক্সের নতুন সদস্যগুলো কি কি? ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, মিশর, অবশ্য মিশর। তাহলে কোন দেশ ব্রিক্সের সদস্য অন্তর্ভুক্ত নয়? ব্রিক্সে 2008 সালে গঠিত হয়, 2008 সালে। 9 সালে এসে এখানে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। তাদের নিজস্ব একটা ব্যাংক ব্যবস্থা আছে, সেটির নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। তাহলে ব্রিক্স গঠিত হয়েছিল 2008 সালে। 9 সালে তাদের সাথে যুক্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের নতুন ব্যাংকের নাম, তাদের নিজস্ব উদ্ভাবিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। ব্রিক্সের নতুন সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে সৌদি আরব, চীন, সৌদি আরব, ইরান, ইথিওপিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত। এবং তাদের যে রাষ্ট্রগুলো আছে, আগের যে রাষ্ট্রগুলো, সেইগুলো হচ্ছে কি অধ্যাক্ষরণীয়, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তাহলে ব্রিক্সের সদস্য রাষ্ট্র নয় কোনটি? যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ আফ্রিকা, চীন। উত্তর কি? সাইমন শিহাব, আমার ফ্রেন্ড ক, ফারহান লাবিব ক, আজিজুল ইসলাম গ। অ্যান্সার হবে যুক্তরাজ্য, ক নাম্বার। যারা ক অ্যান্সার দিয়েছো তাদেরকে ধন্যবাদ, তাদের উত্তর সঠিক হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোন দেশ কখনো উপনিবেশ হয়নি? কোন দেশ কখনো উপনিবেশ হয়নি? লাওস, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড। কোন দেশ কখনো উপনিবেশ হয়নি?
লাওস, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড। লাওস, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড। কোন দেশ কখনো উপনিবেশ হয়নি? লাওস, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড। কোন দেশ কখনো উপনিবেশ হয়নি? ভারত, লাওস, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড। এখানে উত্তরটা হবে থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয় কি? সাদা হাতির দেশ। সাদা হাতির দেশ। ভারতকে কি বলা হয়? থাইল্যান্ডকে কি বলা হয়? সাদা হাতির দেশ। আর থাইল্যান্ড কখনো উপনিবেশ হয়নি। যেমন যারা উপনিবেশ করেছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্রিটেন বা ব্রিটিশরা। ব্রিটেন, ফ্রান্স, ডাচ, পর্তুগিজ, এরা মূলত সারা পৃথিবীব্যাপী উপনিবেশ তৈরি করে বেরিয়েছে। এর মধ্যে তারা কেউই থাইল্যান্ডকে তাদের নিজস্ব উপনিবেশের অন্তর্ভুক্ত করতে পারেনি। পরবর্তী কোশ্চেন, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিচের কোন দেশের সহযোগিতায় চালু হচ্ছে, মানে সহযোগিতায় করছে? মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে নিচের কোন দেশটি সহযোগিতা করছে? অ্যান্সার আছে জাপান, রাশিয়া, চীন, ভারত। জাপান, রাশিয়া, চীন, ভারত। ভারত কোনটিতে সাহায্য করছে? সেটি হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এটি হচ্ছে 1320 মেগাওয়াট। চীন সহায়তা করেছে যমুনা সেতু নির্মাণে। রাশিয়া সহায়তা করছে বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রের তৈরিতে সহযোগিতা করছে। এর অবস্থান কোথায়? পাবনায়। আর মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্র এই কাজে সহযোগিতা করছে জাপান। জাপানের সহযোগিতা প্রতিষ্ঠানের নাম কি? জাইকা। জাইকা। জাপানের সহযোগিতা প্রতিষ্ঠানের নাম কি? জাইকা। জাইকা কোন দেশের প্রতিষ্ঠান? জাপানের প্রতিষ্ঠান। পরবর্তী কোশ্চেন, রোহিতগিরি নিচের কোনটির পূর্ব নাম? পাহাড়পুর, বিক্রমপুর, মহস্থানগড়, ময়নামতি। কোনটির পূর্ব নাম রোহিতগিরি? পাহাড়পুরের আর এক নাম হচ্ছে সোমপুর বিহার। পাহাড়পুরের আর এক নাম কি? সোমপুর বিহার। বিক্রমপুরের আর এক নাম বিক্রমপুর হচ্ছে মুন্সিগঞ্জের পূর্ব নাম। বিক্রমপুর মুন্সিগঞ্জের পূর্ব নাম। মহস্থানের অবস্থান কোথায়? বগুড়ায়। ময়নামতি কোথায়? কুমিল্লায়। কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব নাম। ব্রাহ্মণবাড়িয়া বা বিবাড়িয়ার পূর্ব নাম হচ্ছে কি? ত্রিপুরা। কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। এটি 1960 সালে পৃথক হয়। তাহলে বলো যে রোহিতগিরি নিচের কোনটির পূর্ব নাম? রোহিতগিরি নিচের কোনটির পূর্ব নাম? ঘ নাম্বার অ্যান্সার দিয়েছ আজিজুল ইসলাম, তৌফিক। সি নাম্বার অ্যান্সার দিয়েছো ফারহান লাবিব, আজিজুল ইসলাম। ঘ নাম্বার অ্যান্সার দিয়েছো। যারা ঘ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে ময়নামতি। ময়নামতির পূর্ব নাম হচ্ছে কি? রোহিতগিরি। ময়নামতি অবস্থান কোথায়? কুমিল্লায়। কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা। ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব নাম ত্রিপুরা। এটি 1960 সালের দিকে পৃথক হয়। তামাবিল স্থলবন্দরটি কোথায় অবস্থিত? তামাবিল স্থলবন্দর কোথায় অবস্থিত? তামাবিল স্থলবন্দরটি কোথায় অবস্থিত? সিলেট, বেনাপোল, দিনাজপুর, পঞ্চগড়। তামাবিল স্থলবন্দরটি কোথায় অবস্থিত? তামাবিল স্থলবন্দরটি কোথায় অবস্থিত? সিলেট, বেনাপোল, দিনাজপুর, পঞ্চগড়। পঞ্চগড়ে অবস্থিত কোনটি? বাংলা বান্ধা স্থলবন্দর। দিনাজপুরে হিলি। বেনাপোল অবস্থিত যশোরে। বেনাপোল সবচেয়ে বড় স্থলবন্দর, সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। আর এটির কানেকশন হচ্ছে কলকাতার সাথে। কার সাথে? কলকাতার সাথে। আর সিলেটে অবস্থিত হচ্ছে তামাবিল স্থলবন্দর। কোনটি? তামাবিল। তাহলে অ্যান্সার কোনটি? তামাবিল স্থলবন্দর কোথায় অবস্থিত? সিলেটে। সঠিক উত্তর কারা কারা দিচ্ছ? ফরহান লবিব, তৌফিক,
তৌফিক। ঠিক আছে, যারা ক নাম্বার অ্যান্সার দিয়েছো বা সিলেট অ্যান্সার করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন, সুন্দরবন কতটি জেলাকে স্পর্শ করেছে? সুন্দরবন কতটি জেলাকে স্পর্শ করেছে? আজিজুল ইসলাম সঠিক উত্তর দিয়েছো সিলেট। ঠিক আছে, সুন্দরবন কতটি জেলাকে স্পর্শ করেছে? সুন্দরবন কতটি জেলাকে স্পর্শ করেছে? 5টি, 6টি, 7টি, 4টি? আনসার করো। আজিজুল ইসলাম 5টি, আনসার করো সবাই। তোমার সময় 10 সেকেন্ডস। সুন্দরবন কতটি জেলাকে স্পর্শ করেছে? 5টি আনসার দিচ্ছ সবাই। আচ্ছা, সুন্দরবন কতটি জেলাকে স্পর্শ করেছে এটি মনে রাখার খুব একটা সুন্দর ট্রিক্স আছে আমার কাছে। সেটির নাম হচ্ছে, সুন্দরবনে তো প্রচুর পরিমাণে বাঘ আছে, সিংহ আছে, পশুগুলো আছে, প্রচুর পরিমাণে সাপও আছে। ঠিক আছে, এই সাপ দিয়ে আমরা সুন্দরবনের নামটা আমরা মনে রাখবো। সেটি হচ্ছে কি? খুব সাপ। খুব সাপ। খুবের প্রথম খুতে খুলনা, বতে বাগেরহাট, আবার বতে বরগুনা, সাতে সাতক্ষীরা, আর পতে পটুয়াখালী। তাহলে সুন্দরবন কতটি জেলাকে স্পর্শ করেছে? 5টি জেলাকে। এই 5টি জেলা হচ্ছে খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী। সুন্দরবনের মোট 62% বাংলাদেশে পড়েছে, 62% বাংলাদেশে, বাকি 38% হচ্ছে ইন্ডিয়ায়। আচ্ছা, আজিজুল ইসলাম সঠিক উত্তর দিয়েছে, তো অফিক হরান লাবিব সঠিক উত্তর দিয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন, পশুর নদী কোন জেলায় অবস্থিত? পশুর নদী কোন জেলায় অবস্থিত? পশুর নদী কোন জেলায় অবস্থিত? বলো, পশুর নদী কোন জেলায় অবস্থিত? পশুর নদী কোন জেলায় অবস্থিত? তৌফিক সি আনসার দিয়েছো। আচ্ছা, নারায়ণগঞ্জে অবস্থিত কোন নদী? শীতলক্ষা। শীতলক্ষা। সিলেটে অবস্থিত সুরমা। খুলনায় পশুর নদী। রংপুরে কোনটি? তিস্তা। তাহলে অ্যান্সার কোনটি হবে? খুলনা। পশুর নদী কোথায় অবস্থিত? খুলনায় অবস্থিত। এই পশুর নদীটি সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া একটি নদী। এই নদীর কোথায় অবস্থিত? খুলনায় অবস্থিত। এর মধ্যে যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে নারায়ণগঞ্জে অবস্থিত তোমার শীতলক্ষা নদী, সিলেটে অবস্থিত সুরমা নদী, খুলনায় অবস্থিত পশুর নদী এবং রংপুরের তিস্তা নদী। ঠিক আছে, এই নদীগুলোর সম্পর্কে কোন নদী কোথায় অবস্থান করছে এই প্রশ্নগুলো বাংলাদেশের এডমিশন পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে ঘুরে ফিরে আসে। সো এই কোশ্চেনগুলো, কোন নদী কোথায় অবস্থিত, কোন নদীর দৈর্ঘ্য কত, কোন নদী উৎপত্তি কোথায়, এই নদী সম্পর্কিত ব্যাপক তথ্য উপাত্ত তোমরা জেনে নিবা। এগুলো তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। সো আজকে এই পর্যন্তই। তোমরা আগামী পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।